হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী। চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিশেষ মানুষটি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমার অতিথি হয়ে আসতে রাজি হয়েছেন, আমার আনন্দ প্রকাশের ভাষা নেই। স্নেহের টানে তিনি রাজি হয়েছেন, যদিও তিনি সহসা এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের প্রোগ্রামে তিনি যেতে রাজি হন না। ৯০ দশকে যাকে দেখে আমরা অভিনয়ের প্রতি আগ্রহী হয়েছিলাম, যার বিভিন্ন ধরনের চরিত্র চিত্রণে আমরা মুগ্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে শিখেছি, সেই মানুষটি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের গুণী অভিনেতা, নির্দেশক, নাট্যকার, মঞ্চ ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, তোমার কি সব জানার ইচ্ছা? দাদা, এটা বেসিক্যালি একটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। আমি আর্কাইভাল ভ্যালু থেকে এই প্রোগ্রামটা বানাচ্ছি, যেখানে মানে কে মারা গেছে? না 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 না, না না দাদা, কেউ মারা যায়নি দাদা। এটা একদম আপনার কিছু স্মৃতিচারণই জানতে চাইবো, আপনার কিছু কথা, সেই জায়গা থেকে এটা বানাচ্ছি দাদা। তো আমার মনে হয় আপনার ভালো লাগবে দাদা। শুরু করতে পারি দাদা? হ্যাঁ, শিওর। দাদা, আমি এই প্রশ্নটা সবাইকেই করি, আপনাকেও করছি দাদা, যে একদম শুরুটা মানে আপনার সৃজনশীল কাজের ভাবনাটা বা শিল্পের পোকাটা কবে কিভাবে আপনার মাথায় এসেছিল? এটা বলা আসলে খুব মুশকিল। এটা হচ্ছে যে আসলে আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার বাবা মা ভাই বোন, এর বাইরে আমাদের পরিবারে, আমাদের বাসায় সবসময় আমরা আমাদের আত্মীয় স্বজন বেষ্টিত থাকতাম। স্পেশালি আমার চাচারা, মানে তার মধ্যে আমার বাবার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিরাট একটা ফুপুরা, বিশাল একটা, মানে আমার বাবার কাজিনস, বড় একটা, তারা প্রতিদিনই আমাদের বাসায় আসলে, আমাদের বাসায় একটা রঙ্গশালা ছিল। এদের মধ্যে এরা বেশিরভাগ ভালো ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন কেউ, মেডিকেলে পড়তেন কেউ, এবং এদের এই যে আড্ডা এবং এদের যে দৃষ্টিভঙ্গি, আমি ছোটবেলায় আসলে অনেক কিছু এদের কমিউনিকেট করতে পারতাম ওরা কি বলে। আবার দু একজন ছিল তারা আবার সারাক্ষণ ইংরেজিতে কথা বলত, মানে মানে তাদের ইংরেজি ডেভেলপ করার জন্য। তো আমি এরকম একটা ধুমধারাক্কা, ভীষণভাবে ভাইব্রেন্ট একটা ফ্যামিলিতে বড় হয়েছি। সেখানে দারিদ্র ছিল, অর্থকষ্ট ছিল, কিন্তু আনন্দের কোনো অভাব ছিল না। আর আমার মা তো ভীষণভাবে পড়ুয়া মানুষ ছিলেন। উনি মানে রান্না করতে করতে পড়তেন, কখনো কখনো রান্না পুড়ে যেত নিজে থেকে, মানে এত পড়ার দিকে ঝোঁক ছিল। আর মার ভালো একটা লাইব্রেরির ভালো কালেকশন ছিল। আমার চাচাদের মধ্যে কেউ কেউ বাম রাজনীতির সাথে ভীষণভাবে জড়িত ছিলেন। আর সবাই জানে যে বাম রাজনীতি যারা মানে করতো 60-এর দশকে, বিশেষ করে আমি তাদেরকে 70-80-র দশকেও তারা ছিলেন। আমি শৈশবে তাদের দেখেছি যে তারা কালচারালি একটু আগানো থাকতেন অন্যদের তুলনায়। তাদের সংস্পর্শ, এসব মিলে আমি আসলে আর্টিস্ট হব এরকম কোনো খুব একটা যে চিন্তা আমার ছিল তা না। কিন্তু আমি একটা লেখালেখি করতাম, উল্টা পাল্টা যা মনে হয় লিখতাম, কবিতা টবিতা লিখতাম, গল্প টল্প। কখনো কখনো বড় হয়ে আমি আমার হাসিও পেতে শুনি, 1 বছর পরে হাসি লাগতো, যদি কি ফেলে দিতাম। তারপর চাচা টাচা ওদের কাউকে কাউকে দেখাতাম, ওরা বলছে ভালো ভালো হচ্ছে, অথবা এটা এরকম, আসলে বিষয়টা এরকম না, এরকম নানান ধরনের কথা তারা বলতেন। আমার মাও পড়তেন আমার লেখা। কখনো কখনো আমার মা বলতেন এই পাকনামির দরকার নেই, তুমি এই বিষয় নিয়ে লেখো, এটা তোমার পাকনামি, এটা তোমার বিষয়। আর আমি একটু আলাভোলাও ছিলাম। আর জগৎ আমার কাছে প্রতিদিন খুব বিস্ময়ের জন্ম দিত। প্রতিটা মানুষ, আমার চারপাশ, আমার বন্ধু বান্ধব, এবং আমার গ্রামের বাড়ি, আমার ঢাকা শহরের যে একদম গলির ভেতরে বড় হওয়া ছেলে, সেখানকার নানান বর্ণের মানুষ, আমার গ্রামের নানান বর্ণের মানুষ, আমার আত্মীয় স্বজন, এদের প্রতি আমার ভীষণ আগ্রহ ছিল। এদের আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। এমনকি ছোটবেলায় আমার মাছের দোকানে মাছ দেখতে ভালো লাগতো, দোকানদার কিভাবে দামাদামি করছে এটা দেখতে খুব ভালো লাগতো। আবার খৌরকার চুল কাটছে রাস্তার পাশে, ঢাকা শহরে এটা একসময় দেখা যেত পাড়ায় পাড়ায়, যে রাস্তার পাশে একটা বড় আয়না দিয়ে সেলুনের মতো বাড়িয়ে লোকজন, একদম ড্রেনের পাশে। তো দেখা যেত যে আমি
খৌরকার এদিকে চুল কাটছে, আমি এদিকে তার সাথে সাথে ঘুরছি দেখার জন্য যে কর্মটা কি। তো এবং এটা করতে যে একবার স্কুলে 1 ঘন্টা পার হয়ে গেছে, তাও আমি জানি না যে কতক্ষণ চলে গেছে। আমার চাচা কান ধরে বাসায় নিয়ে গেছে যে পড়াশোনা হবে না, বড় হয়ে খৌরকার হবে। খৌরকার তো বলে না, হচ্ছে নাপিত হবে। এরকম এই 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 বিস্ময় ব্যাপারটা আমার কাছে ছিল, মানে সব কিছুর প্রতি বিস্ময়। নদী দেখলে যেমন বিস্ময় লাগতো, পাহাড় দেখতে বিস্ময় লাগতো। আবার ছোট্ট, মানে একেবারে যেমন ব্যাঙের বাচ্চা, আমি একবার একটা ব্যাঙের বাচ্চা মেরে ফেলেছিলাম, পায়ের তলে পড়ে গিয়েছিল হঠাৎ করে। তো আবার খুব ব্যাঙের বাচ্চাটা এতই এতটুকু, তো ওইটা আমাকে খুব মানে গভীরভাবে দাগ কেটেছিল আমার ভিতরে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তা আমি আম্মাকে এসে বলেছিলাম যে আম্মা, যে এটা ব্যাঙের বাচ্চা না, পায়ের তলায় পড়ে পড়ে গেছে, এটা কি হবে, তাহলে গুনাহ হবে? যেহেতু আমরা একটা আমাদের বাসায় আবার ধর্মের চর্চাও ছিল, সেটা মডারেট, সেটা ধ্বংসাত্মক না আর কি। কারণ আমাদের বাসায় সর্বধর্মের লোকজনের যাতায়াত ছিল। আমার ছোটবেলার প্রথম বন্ধু, সে আসলে সনাতন ধর্মের। আমার একটু বড় হওয়ার পরে যে বন্ধু, সে খ্রিস্টান। তো কিন্তু আমাদের বাসায় ধর্ম চর্চাও ছিল। সবাইকে আমাদের বাসায় হুজুর রেখে, মৌলভী সাহেব রেখে, তাদেরকে মানে একদম কোরআন শেষ করা পর্যন্ত তার ছুটি হতো, মানে যতদিন লাগতো। তো যে গুনাহ হবে কিনা, তখন ওইটা ছিল একটা বিষয় আর কি। তো আম্মা বলছিল যে তুমি কি ইচ্ছা করে করেছো? আমি জানি না, দেখিনি। বলছে একটা অন্যায় আছে, তুমি নিচের দিকে তাকাও নি কেন, এটা একটা অন্যায় আছে। আর এটা হচ্ছে তুমি ইচ্ছা করে মারো নি, এটাই গুনাহ হবে না, কিন্তু তোমার এই খেল থেকে শিক্ষা নেওয়া উচিত যে তুমি কখনো এই কাজ করবে না। দুষ্টামি করে অনেকে মানুষ মারে, এইগুলো মারে, এটা কখনো করবে না। কিন্তু আমার অনেক দিন ওই ব্যাঙের বাচ্চাটার মৃত্যু আমাকে ভাবিয়েছিল। এইরকম ভাবনার মধ্যে আমি ছিলাম, একটু আলাভোলাও ছিলাম, একটু বোকা টোকাও ছিলাম, মানে অনেক কিছু বুঝতে পারতাম না। এবং বোকা অথবা স্টুপিড হওয়ার কারণে অনেকে আমার থেকে অনেক অ্যাডভান্টেজ দিতে পারতো, সহজে অনেক অ্যাডভান্টেজ দিতে পারতো। আমাদের গ্রাম থেকে অনেক খাবার আসতো, খাবারের মধ্যে ছিল যে কলা আসতো, কলা আসলে একটা কলা না, এরকম 3-4টা কাঁদি, বড় বড় কাঁদি কলা আসতো, তো সেগুলো ঝুলিয়ে রাখা হতো। তো আমার ছোটবেলার যা বন্ধু ছিল, তারা বলতো যে ওই কলা নিয়ে, দেখা গেলো যে আমি কলা নিয়ে গেলাম, তারপরে এই কটা কলা আনলে হয়, দেখা গেলো আমি কাঁদি শুদ্ধ নিয়ে গেলাম, যে এইটা মানে হবে। দেখ এরকম আমাদের বাসায় বড়ই আসতো 2.5 মনের বস্তায় গ্রাম থেকে। আমাদের বাসায় গুড় আসতো হচ্ছে, মানে সবচেয়ে কম আসলে হচ্ছে 15 কেজি, মানে এই টাইপের। এইগুলোই বিলাতে বন্ধু বান্ধবের সাথে ইয়ে করতে। এবং আমার নানান বয়সের বন্ধু ছোটবেলাতে, বয়স্ক বন্ধু, ছোট বন্ধু, বড় বন্ধু, এটাও হয়তো কোনো এক সময় মানে জগতের বিস্ময় আমার কাছে। এবং একটু বড় হওয়ার পরে রাজনৈতিক বিশ্লেষণ, সমাজ বিশ্লেষণের কিছু ধারণা তৈরি হয়েছিল। সেটা আমি ধর ক্লাস 8-8-এ যখন পড়ি, মানে বিশ্বটা আসলে 2টা ভাগে ভাগ, একটা ধনী আর একটা দরিদ্র, মাঝখানে যেটা আছে ফাঁকা, যার মাঝখানে হচ্ছে আমরা, যারা হচ্ছে মাইকা চিপা আর কি। তো এই ভাবনাগুলি হতো, এবং আমি ক্রিয়েটিভ রাইটিং এর দিকে আমার এক ধরনের ঝোঁক তৈরি হয়। এবং কখনো কখনো দেখা যাবে যে আমি 2-3 দিন পর পরই কবিতা লিখতাম একটা, এবং বন্ধু বান্ধব কেউ কেউ সে কবিতা পছন্দ, এবং কয়েকটা ছাপা হয়েছে। তারপরে আমি যখন কলেজে পড়ি, কলেজের দেয়ালিকায় ছাপা হয়েছে, স্কুলের দেয়ালিকায় ছাপা হয়েছে। আর নাটক দেখতে খুব ভালো লাগতো, স্টেজ প্লে। তারপরে আমি যখন ইন্টারনেট, তখন আমি পাশ করিনি আর কি, তখন আমার রাস্তায় নাটক দেখা হয় অনেক, শহীদ মিনারে। তখন খুব ঘুরতাম, সারাক্ষণই ঘুরতাম। তখন মানুষের পড়াশোনা থেকে মানে এই প্রথাগত পড়াশোনা অথবা এগুলো থেকে আসলে মন উঠে গেছে। মনে হচ্ছিল যেটা দিয়ে আমি আমার সংসারে বড় ছেলে, কিন্তু আমি কিছু করতে পারবো, এটার প্রতি আমার আগ্রহ ভীষণভাবে কমে গেছে। আর আমাদের সময়কার শিক্ষকরা একটু নিষ্ঠুর টাইপের ছিলেন, তো ওনারা যে এক একটা ছেলে যে এক এক রকম, এটা ওনারা বুঝতেন না। ওনারা ভাবতেন যে এরা সব গরুর পাল, সবগুলি গরু বড় হয়ে দুধ দেবে, অথবা মাংস কেটে খাওয়া। এই যে শিক্ষকরাও একটা বড় প্রতিবন্ধকতা ছিল আমার জন্য। আমার স্কুল ভীষণ অপছন্দ শুরু করলো ক্লাস 9 থেকে। তারপরেও
রেজাল্ট যদি ভালো বলা হয়, এক ধরনের ভালো টালো করা রয়েছে। আমার এক বন্ধু এই ইন্টারমিডিয়েট লাইফে, তার সাথে আমার সে ঘনিষ্ঠতা হয়। সে দুর্দান্ত ছিল, সে দুর্দান্ত ট্যালেন্টেড, ব্যাটিং স্ট্যান্ড করা, গাইতে পারতো, নিজে গান লিখে সেটা সুর করতে পারতো। মানে যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, ফার্স্ট ইয়ারে যখন পড়ি, এবং অনেক বাংলা গান সে ঠাসঠুস করে ইংরেজি ট্রান্সলেট করে গিটার বাজিয়ে গাইতো। চন্দনা গো রাগ করো না, এই গানটা সে ইংরেজিতে গাইতো। এরকম লিখতে পারতো, আঁকতে পারতো, হাতের লেখা ছিল ঝকঝকে টকটকে। আর ছাত্র ভালো ছিল। ওর খুব থিয়েটার করার, দেখার, আমার সাথে দেখতো, ওর খুব করার আগ্রহ ছিল। আসলে ওর সাথে আমার যাওয়া, থিয়েটার করতে যাওয়া না, একটা গ্রুপে কি হয় টয় এসব জানতে যাওয়া। আর ওর সাথেই আমরা ও আরো কিছু বন্ধু মিলে একটা সাহিত্য পত্রিকা বের করতাম, দিক সাহিত্য পত্র। সেটার সম্পাদনার সাথে আমরা জড়িত ছিলাম। আমরা 4-5 জন বন্ধু ছিলাম। তখন অলরেডি আমরা ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছি, না হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস করেছি। তখন ওই আরণ্যক নাট্য দলেও চলে গেল। ও এসে ওই যে ওর সাথে যে এক সময় দেখা গেল যে আমি আরণ্যক নাট্য দলে কাজ করছি, কিন্তু আমার অভিনয় করার বড় ইচ্ছা ছিল না। আমার ওই লেখালেখির দিকেই, নাটক কিভাবে লিখতে হয় অথবা নাট্য বিষয় কিভাবে লিখতে হয়, কিন্তু কিভাবে যেন ঘটনার চক্রে, আমার থিয়েটারের সবকিছু ঘটনার চক্রে, অভিনেতা হওয়া ঘটনার চক্রে, নির্দেশক হওয়া ঘটনা চক্রে, নাট্যকার হওয়াও ঘটনা চক্রে। এগুলি আমি থিয়েটার দেখা আর থিয়েটার করা তো একটু পার্থক্য আছে। আমি কখনো থিয়েটার করতে চাইনি, দেখতেই চেয়েছি। দেখতে দেখতে মানে পশু গাছ কাটতে কাটতে মানুষ খুন করে না, এরকম হচ্ছে আমার অবস্থা। এরকম এইভাবে বলা যায় যদি সহজভাবে বলি। আর কোনো উদ্দীপনা ছোটবেলা থেকে আমার বাবা মা মানে ছায়ানাটে পাঠায় গান শিখাইছে, অথবা লেখার স্কুলে পাঠাইছে যে তুই বড় হয়ে আইনস্টাইন হবি, অথবা তুই বড় হয়ে রবীন্দ্রনাথ হবি, এরকম কোনো পরিকল্পিত বিষয় পারিবারিক ভাবেও ছিল। কিন্তু কখন আমি যখন যেটা করতে চেয়েছি, আমার বাবা মা, আমি সবার কাছে সবার বাবা মা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার বাবা মা আসলেই অনবদ্য। আমার ভাই বোন, আমার ছোট ভাই বোন যারা আর কি, ওরা কখনো বড় ভাইয়ের কাছে অনেক কিছু এক্সপেকটেশন থাকে না, ওগুলো আমার ভাই বোনদের কখনো ছিল না। বরং ওরা বলেছে আমাদের বড় ভাই বড় হোক। বাবা মা কখনো আমার কাছে হাত পাতা অথবা এগুলো দরকারও হয়নি তাদের কখনো। তো যার ফলে হচ্ছে যে আমি নিজের মতো করে চলেছি আসলে, এবং এখন আমি ভীষণভাবে নিজের মতো করে চলি। এবং এটা আমার সাথে যারা চেনে আমাকে, যারা সে আমার ভাই বোন হোক বা আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, তারা সবাই জানে যে আমি আমার মতো করে চলি। এবং আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড, যারা বিভিন্নভাবে সংযুক্ত, তারাও জানে যে আসলে আমি আমার মতোই চলি। আমি চেষ্টা করি কারোর জন্য ক্ষতি কারণ না হওয়া। আমি নিজের স্বাধীনতাকে ভীষণ রেসপেক্ট করি, ভীষণ ভালোবাসি। বলো আর কি? অনেক কিছুই জানবার আছে, আপনাকে তো সহজে পাবো না। সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে আমার শোনার অভিজ্ঞতা হয়েছিল, মজাদার কিছু অভিজ্ঞতা। আমার মনে হয় দর্শকরা শুনলে খুব মজা পাবে বা ভালো লাগবে। আপনার আরণ্যকের সময়ের কিছু ঘটনা, যখন আপনার অভিনেতা হয়ে উঠবার পেছনে যে একটা মজার কিছু ঘটনা আমাকে বলেছিলেন, ওগুলো যদি কিছু দর্শকদের। মজার ঘটনা, অভিনেতা হওয়ার জন্য মজার ঘটনা হয়নি, বরং হচ্ছে ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর কি কারণে? যেমন হচ্ছে আমি তো অভিনয় করতে আসি নাই, তারপরে কোরাসে আমাকে বসিয়ে দিয়েছে যে আমার দায়িত্ব হচ্ছে লাঠি নিয়ে একটাই, মানে ডায়লগও না আর কি, মারামারি হচ্ছে, তো লাঠিটা মারতে হবে। তো লাঠিটা, এটা হচ্ছে টেকনিক্যাল শো হচ্ছে, তারপর 2 দিন পর শো। লাঠিটা মেরেছি প্রয়াত নাজমা আনোয়ার, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেত্রী। তো ওনার হাতে একটা লোহার বালা টাইপের ছিল, প্রপস, লোহার তৈরি। আমি শুধু দেখলাম যে ওনার হাতটা বোধহয় বেশি উপরে উঠে গিয়েছিল। আমি দেখলাম যে ওই জায়গাটায় লাঠিটা পড়লো এবং বালাটা ভেঙে নিচে পড়ে গেল। আমি তারপরে দৌড়ের উপর ছিলাম, তো দৌড়ের উপর থেকে গ্রিন রুমে ঢুকে যে কস্টিউম পরা ছিল ওইটা নিয়ে, আর আমার যেগুলো কস্টিউম ওগুলো নিয়ে আসতে গেলে বের হয়ে মহিলা সমিতির উপরে উঠে কাপড় চেঞ্জ করে বাসা চলে গেছে, যে আমি এই জীবনে আর থিয়েটারে আসবো না,
কারণ আমি ভেবেছি যে অনেক বড় কিছু হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে উনি এটা মনেই রাখেননি। এবং তার দুদিন পরে যখন আমি আবার গেলাম ওই আমার বন্ধুর কারণে, যে না এটা কিন্তু কেউ কথাই বলেনি, আমি গেলাম এবং ওখানে কেউ কিছু বলছেন, শুধু কিন্তু নাজমানের কাছ থেকে শুধু দূরে দূরে থাকি। একটা পর্যায়ে কাছাকাছি যেতেই হলো, আমি ভাবছি যে উনি তো ভুলে গেছে, ওনার তো তার টেরেই পায়নি এরকম। সে বলছে, এই বোকা, অভিনয় কি গায়ে জোর দিয়ে করেনি, যদি মাথা লাগতো আমার। তার উনি কাউকে বলেন নেই, আমার জন্যই ওয়েট করেছিল আমাকে বলার জন্য। তারপর আমি তো শুনে আমি না স্যার পিঠে একটা থাপ্পড় দিয়ে বললেন যে না, অভিনয় করতেও সাবধান হতে হয়। এটা একটা। তারপরে যখন সত্যিকারের একটা বড় চরিত্রে আমাকে অভিনয় করতে বলা হলো, তখন সেই চরিত্রটা অভিনয় করতেন হচ্ছে আজিজুল হাকিম, দুর্দান্ত অভিনেতা। হাকিম আরেকজন অভিনেতা, সেই কোনো কারণে শোটা করতে পারছেন না। শোটা হচ্ছে ঘোড়ার সালে, সেটা হচ্ছে নিয়ে না হয়তো কল শো বলে আর কি। ওরা আমাদেরকে নিয়ে যাবে, টাকা দিবে। ঘোড়াশাল সার কারখানা অফিসার্স একটা অ্যাসোসিয়েশন ছিল ওখানে। তো ওইখানে হঠাৎ করে ওই যেহেতু অভিনেতা পারছেন না, হাকিম ভাইকে অন্য ক্যারেক্টারে শিফট করে, যে ক্যারেক্টারটা একটু কঠিন, হঠাৎ করে ওই যে যেটা আর কি উনি আসবেন না, যে হাকিম ভাইয়ের চরিত্রটা আমাকে। আমি তো ভাবছি যে ইম্পসিবল, আমি তো অভিনেতা না, কিন্তু আমার সব নাটকে ডায়লগ মুখস্থ ছিল, আর অন্য কিছু সব রিহার্সাল হতো। আমি সেটা তো আমি পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। দৌড় দিয়ে লাঠি দিয়ে বাড়ি মারে দৌড় মারছি, এটু পর্যন্ত আমার দৌড়। আর আমার যেহেতু একটা স্ট্যামারিং ছিল, এটা একটা বড় ইয়ে ছিল আমার। তারপরে দেখা গেলো যে এমন হইলো যে সিচুয়েশন যে আমাকেই করতে হবে, কারণ আমি অন্তত ডায়লগ গুলো আমার মুখস্থ। এবং তখন হাকিম, আজিজুল হাকিম আমাকে রিহার্সাল করানো শুরু করলো। আমি দেখলাম যে আমার মুখ নড়ে না, দাঁত দিয়ে লেগেই যাচ্ছে, হাত শক্ত শক্ত হয়ে যাচ্ছে। আমি জানি না, আমাকে মাফ করে দেন, আমি অভিনয় করতে আসি নাই, বিশ্বাস করে না, আরণ্যকে আসছি অভিনয় করে। এখানে কি করবে, ডায়লগ তো তোর মুখস্থ আছে, ঘোড়াশালে সেই হলো। এর আগে দিন ঘুমাতে পারিনি, এবং আমি চিন্তা করলাম যে ঘোড়াশালের শোটা হয়ে গেলে তো শেষ, তারপরে আমি আর থিয়েটার করবো। এই কাজ আমার পক্ষে সম্ভব, আমার নার্ভ এটা নিতে পারবে। এবং আমার মনে গেছে যে বড় 2 জগ পানি খেয়েছিলাম আমি শো চলাকালীন সময়। একটা সিন করি, এর আগে একটু পানি খাই, আবার বের হয়ে একটা আরেকটা সিন, আবার পানি খাই, তারপরে সিনের ফাঁকে আবার হিসু করতে চাই, কিন্তু আমার সব শুকায় যাচ্ছে। আমি কি বলছি আমি কানে শুনছি না। তারপরে দর্শক তালি দিচ্ছে কেন আমি জানি, তালির প্রত্যুত্তরে থামতে হয়, তো তালির সময় পজ না দিলে পরের ডায়লগ গুলো একটু টেকনিক্যালি করতে হয়। আমি তো ওগুলো আমি তো কিছু শুনি না, দুনিয়ার কিছু দেখি না। এবং সেটা আবার ছিল একটা বাইসাইকেল, স্টেজের মধ্যে করতে হবে, নাড়াচাড়া করতে হবে, এই বিরাট প্রপস, আর বাইসাইকেল বিশাল বড় এক বাইসাইকেল, এবং অনেক হেভি বাইসাইকেল। শোটা শেষ হয়ে গেল, আমি বলছি আমার মুক্তি ঘটল, আমি তার কালকের থেকে আসলে আর আসবো। খুব মানে একটা ঘুম দিব আসছে, ওদের খুব খাওয়া দাওয়ার অবস্থা ভালো, কিন্তু সবাই বলছে যে ভালো হয়েছে, কিন্তু আমি তো জানি না, সঙ্গে ফিলই করতে রয়ে গেছি। ঘুমাবো কি রাত্রেবেলা, ওখানে অফিসার্স অ্যাসোসিয়েশন আর ওখানকার যে মানে শ্রমিক যে অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে গেল যে এই নাটক আবার হইতে হবে, এবার দেখবে হচ্ছে কর্মচারী। তো অফিসারের সাথে সাথে ওদের নেগোসিয়েশন হলো যে তারপরে আরেকটা শো হবে, ওই রাতেই ডিসিশন হলো তারপর দিন, মানে আমার মুক্তি ঘটছে। ওই দিন আমি পানি কম খেলাম, পানিটা একটু কম খেলাম, এবং আর একটা ব্যাপার হলো যে আমার তো দরকার নেই, কোনো রকম উদ্ধার হইলেই তো হইল। কিন্তু ওই শোটা পড়ার পরে ওই ক্যারেক্টারটা আমাকে স্থায়ী করে ফেললো আরো, এবং অনেকে বললো ভালো হয়েছে। তখন আসলে অভিনয় ভালো মন্দ আমি দেখে বুঝতে পারি, কিন্তু নিজে করে আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না ওই একটা সময়। এরকম কিছু ইয়ে আছে আর কি। আর কত জায়গায় মারামারি, ধরাধরি, দৌড় খাওয়া, এই খাওয়া, এগুলো তো ইয়াদটা নেই আমাদের সময়। থিয়েটার আসলে যেমন হচ্ছে সেট নিয়ে টিএসসিতে গেলাম, সেটের দায়িত্ব কি যারা ইউনিভার্সিটি পড়ে ওরা, আচ্ছা টিএসসিতে তখন সেট থাকতো, ঢাকা ইউনিভার্সিটির টিএসসি।
সেখান থেকে সেট নিয়ে যাওয়ার আসার পরে হচ্ছে দারোয়ানদের তোলা, সেগুলো সুইমিং পুলে নিয়ে যাওয়া, রাত 12টা-1টা বাজত, এবং তারপরেও কোনো সমস্যা নেই, কিন্তু পকেটে কোনো টাকা নেই। আর অন্য কেউ টাকা ছিল না যে আচ্ছা তোমার রাতে কিছু খায়। আমরা তো সিনিয়র ভাইদের কাছ থেকে 10 টাকা নিলাম, রাত দুপুরে কিছু একটা খাওয়া যায় কিনা, বিস্কিট, চা, বনরুটি, চা। বাট ওইটার মধ্যে কোনো বেদনা ছিল, ভীষণ ভীষণ আনন্দের বিষয় ছিল। এবং এটা ওই সময়টাও অদ্ভুত ছিল। এরশাদ ছিল পাওয়ারে আর কি, ও তো সারা বাংলাদেশের পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, যারে পাবি তারে ধর, যারে পাবি তারে ধর। ওই সিচুয়েশনের মধ্যে আমাকে 4বার ধরেছে এরশাদের সময়, মানে 84 থেকে 89 পর্যন্ত আমাকে 4বার আমি থানা, হাজত, জেল যেতে হয়েছে খামাখাই। পুলিশের মনে দেখলো আচ্ছা এই ছেলেটা নিয়ে নেই, কিছু তো নিতে হবে, ধরে লেগে যায়। ওই সময়ের পুলিশ হচ্ছে শয়তান তাদের উপর ভর করেছিল। এরশাদ যেমন শয়তান ছিল, আসলে এরশাদ ভর করেছিল। তো ও এক দুঃসময় আর কি। তো ওই সময়ের মধ্যে আমরা বড় হয়েছি। যারা আমি এরশাদের ব্যাপারে যখন লোকে বলতো যে আমি হচ্ছে আমার যৌবন সে নষ্ট করেছে, আমার কৈশোর থেকে বেড়ে ওঠা সময়। তুমি চিন্তা করো, আমি 82-তে ম্যাট্রিক পাস করেছি, আমার শেষ পরীক্ষার দিন হারামজাদা পাওয়ারে এসেছিল, এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন সে একদম, আমি যখন মাস্টার্স পরীক্ষা দিব তখন তাকে পাছের পর লাথি মেরে বের করা হয়, এবং তার 91-তে আমি ইউনিভার্সিটি থেকে বের হই। তাহলে সবচেয়ে সুন্দর সময়টা আমার নষ্ট হয়েছে, মানে আমাদের একটা জেনারেশনের সময় নষ্ট হয়েছে, মানে স্বৈরাচার না বলে লম্পট স্বৈরাচারের পাল্লায় পড়ে। যে আসলে অবশ্য স্বৈরাচার হইতে পারেনি, ও এত খারাপ। বলো আর। দাদা এইবার জানতে চাইবো হচ্ছে বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী একটি নাট্যদল হচ্ছে প্রাচ্যনাট, যাকে তারুণ্যের উদ্দীপ্ত একটি দল, তারুণ্য উদ্দীপ্ত, তারুণ্যে ভরা একটি দল, এবং আপনাকেও যে জন্য বলা হয় যে আপনি তারুণ্যের প্রতীক। তো এই দলটার ভাবনা কিভাবে আপনাদের মাথায় এসেছিল, বা কারা কারা এর নেপথ্যে ছিল? না, এটা আসলে ভাবনা না, মানে হচ্ছে যে মানুষ তো ঠেকে ঠেকে শেখে। তো মনে করো তুমি একটা লাথি খাইলা, লাথি খাওয়ার পরে পিছনের দিকে তাকা দিলে আবার যদি লাথি মারে, তাতে তুমি দৌড় মারবা না? প্রাচ্যনাট ছিল এর দৌড়ায়, একটা লাথি মারছিল কেউ কেউ কিছু ছেলেকে, মানে এটা পরে আমাদের বুঝেছি, একটা বড় হলে অনেক কিছু বোঝা যায়, নতুন নতুন রিয়েলাইজেশন তৈরি হয়। তো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আসলে আমরা যদি থিয়েটার করতে হয় তাহলে অন্য একটা নাটকের দল করতে হবে। তখন আমরা 11 জন ছিলাম এরকম। এদের একটা প্রায় বসতাম না আমরা কি করব, এবং তখন আমরা অন্য একটা নাটকের দল থেকে এক ধরনের, আমি আসলে বহিষ্কৃত আর ওরা স্বেচ্ছায় চলে এসেছে। আড্ডা মারতে 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 হঠাৎ মনে হলো যে আমাদের থিয়েটার করতে আসলে এখন আর কোনো অল্টারনেটিভ নাই, নতুন নাট্য দল তৈরি করা ছাড়া আর কোনোভাবেই আসলে সম্ভব। তখন এই সবাই মিলে প্রাচ্যনাট করা আর কি। এই 11 জন মূলত প্রাচ্যনাটের ফাউন্ডার তারাই, এবং প্রাচ্যনাটে আমরা কতগুলি নীতি তৈরি করেছিলাম, লিখিত না, মুখে মুখে। এখনো আমাদের কোনো সেই অর্থে কোনো লিখিত কিছু খুব একটা নাই, এটা কেন লোক দেখানো একটা আছে আর কি, একটা কনস্টিটিউশন টাইপের একটা কিছু আছে। কিন্তু যেটা হচ্ছে যে আমরা কতগুলি জিনিস করবো না কত, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সব থিয়েটারগুলো স্টাডি করেছিলাম তখনকার থিয়েটার দলগুলো স্ট্রাকচার। ওর থেকে কিছু কিছু জিনিস নেগেটিভিটি, কতগুলো নেগেটিভিটি আমরা সেগুলিকে নেগেটিভিটি হিসেবে আমরা চিহ্নিত করেছিলাম, যেগুলো আমরা কখনো করবো না। এবং আমরা যদি মনে হয় আমাদের কখনো যে আমরা বুড়াদের জন্য নাটক করতেছি, অথবা আমরা আসলে বয়োবৃদ্ধ, আমাদের চিন্তার যৌবন হারিয়েছে, তখন আমরা কাজ করব। চিন্তার যৌবন ধরে রাখা, সমসাময়িক থাকা, পিছনকে না ভোলা, এবং সত্যি সত্যি লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে তাকানো। এবং আমরা যে দল যারা এটা করেছিলাম তারা ভীষণ ডাইনামিক ছিল তখন। সবাই আসলে মানে মাত্রই কিশোর যৌবনের প্রারম্ভে, সবাই ছাত্র, 2-1 জন ছাড়া, আর তাদের একটা অন্যরকম স্পিরিট ছিল।
এবং আমরা আসলে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম, যে আমরা অনেক কিছু তৈরি করে আবার সেগুলোকে আমরা কখনো দর্শকের সামনে আনিনি। আমি তো এটা কিছু হয়নি, বাদ একদম সব কিছু তৈরি টুরি করে, এবং এটা আমরা এখনো করি। তো আর এখানে যে কোনো কারণে হচ্ছে তরুণদের ভিড় বেশি হয়েছে, এবং শুধু এটাই না, ঘটনার চক্রে যারা মস্তিষ্কের তারুণ্য হারিয়েছে অথবা মনোজগতের তারুণ্য হারিয়েছে, তারা কেউ যেন ঝরেও পড়ে। তারা মাঝে মাঝে বলে যে না, এটার সাথে চলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। এটা আমরা চেষ্টা করি এতে তরুণদের একটা জায়গা, শুধু অভিনয় না, আমরা তো আসলে আরো নানান কিছু, যে একটু গান জানে তাকে আমরা চেষ্টা করি সে যাতে ভালো গান গাইতে পারে, যে একটু লিখতে পারে তাকে আমরা চেষ্টা করি, আমরা পুশ করি আরো ভালো লেখে। যে অভিনয় কিছুই পারে না, সে যাতে অভিনয় ইন্টারেস্ট আছে, যাতে সে যাতে অভিনয়টাকে, এবং আমরা অনেককে বের করে দিই মানে দলের থেকে না, তাদেরকে আমরা পুশ করি যে তুমি এইটা ভালো করবা, ওইখানে কনসেন্ট্রেট করো, আমাদের সাথে থাকো, কিন্তু ধরো তুমি ফটোগ্রাফিতে তুমি ভালো করতেছো, ফটোগ্রাফিটাই করো। তুমি ফিল্ম মেকিং এর দিকে তোমার ঝোঁক আছে, তুমি ওইখানে, আমরা তোমাকে বিতাড়িত করছি না, তুমি আমাদেরই, কিন্তু তুমি ওইখানে ফ্লারিশ করার চেষ্টা করো। আমরা কাউকে বেঁধে রাখি, আমরা বরং আরো, যার যদি মনে হয় যে এই ছেলেটা দিয়ে ওরকম একটা মহৎ কাজ করা সম্ভব, তাহলে আমরা ওখানেই তাকে পুশ করি যে না, এখানে আইসো, বোধে বোধে, এরকম নানান বিষয় আছে। দাদা, আপনার মানে মঞ্চে একটার পর একটা ম্যাজিক্যাল ডিরেকশন আমার দেখার সৌভাগ্য হয়েছে, এবং আমার মনে হয় বাংলাদেশের যারা মঞ্চ প্রেমিক তারা সবাই মুগ্ধ হয়েছিল। এই ডিরেক্টরিয়াল কাজগুলো আপনি মানে ডিফারেন্সটা কিভাবে করেন, আলাদাটা কিভাবে ভাবেন, আপনি কিভাবে ইয়ে করেন? আমার খুব কষ্ট হয় একটা নাটক ডাইরেকশন দিতে, আমার আসলে খুবই কষ্ট হয়। কারণ হচ্ছে আমি আমার একটা ডাইরেকশনের সাথে আরেকটা ডাইরেকশন রিপিট করতে চাই, এবং আমাকে হচ্ছে কন্টেন্ট নিয়ে আমাকে খুব ভাবায় যে এই কন্টেন্টটা আসলে আমি কোথায় করছি, কিভাবে করছি, কার সামনে করছি। আমি দর্শকের কথা প্রথম ভাবি না, আমি প্রথম ভাবি কোথায় এই ঘটনাটা কোথায় ঘটলো, আসলে সেই ঘটনা যারা ঘটালো বা যারা ঘটাচ্ছে তারা আসলে কারা, তাদের রং কেমন, তাদের গায়ের রং কেমন, তাদের দেখতে কেমন, তাদের গায়ে আলো পড়লে কেমন লাগে, তারা অন্ধকারে গেলে কেমন লাগে। এবং আরেকটা হচ্ছে যে যেহেতু একটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষ ভীষণ আলাদা, তার মনোজগৎ অনেক আলাদা, এইটাকে কিভাবে ধরা যেতে পারে, সেটা কখনো শরীর দিয়ে, কখনো সেটের মাধ্যমে, কখনো অভিনয় দিয়ে, কখনো কস্টিউম, এরকম নানান এক্সপেরিমেন্ট করতে হয় আমার। যখন আমার একটা নাটক ডাইরেকশন দিতে ভীষণ কষ্ট হয়, মানে আমি চেষ্টা করি প্রত্যেকটা নাটকের জন্য নতুন ভোকাবুলারি তৈরি করার জন্য, নতুন উপস্থাপনার ভাষা তৈরি করার জন্য চেষ্টা করি, যার জন্য আমার ভীষণ কঠিন, কষ্ট হয় আমার। আর আমি নিজেকে যখন আমার কিছু জায়গায় মনে হয় আমি নিজেকে রিপিট করছি, তখন আমার খুব অসহায় লাগে, এবং তখন খুব বোকা বোকা লাগে, যার ফলে আমি চেষ্টাই করি হচ্ছে যে একটা কন্টেন্টকে কিভাবে আমি নতুন ভাবে উপস্থাপন করতে পারি, এবং এটা আমাদের দলের সবারই আছে একরকম। ডাইরেকশন আমার কাছে খুব কঠিন। দাদা, বাংলাদেশের বাইরে কি আপনার ডিরেক্টরিয়াল কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা বা করেছিলেন? আমি আমেরিকাতে কাজ করেছি, ডেনমার্কে কাজ করেছি, জাপানে কাজ করেছি, ডাইরেক্টর কাজই করেছি। জাপান ফাউন্ডেশন থেকে একটা, সেখানে 5 জন ডাইরেক্টর ছিল, মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার 5 জন ডাইরেক্টর, আমরা মিলে একটা কোলাবোরেটিভ ওয়ার্ক ছিল। আমি যেমন ইউসিএলএ তে একটা বৃত্তি পেয়েছিলাম, সেখানেও আমি ওখানে এমনও হতো যে প্রতি 2 দিন পর পর ছোট ছোট নাটক করতে হতো, প্রোডাকশন করতে হতো, এবং সেটা হচ্ছে আমি করছি, কখনো আমার সাথে একজন ফিলিপিনো ডাইরেক্টর, কখনো আমার সাথে একজন চাইনিজ ডাইরেক্টর, কখনো একজন আমার সাথে মিউজিশিয়ান, কখনো একজন আমেরিকান ডাইরেক্টর অথবা ডান্সার, এদের নিয়ে প্রায় 2 দিন পর পরে আমার কাজ করতে হতো। তো ওইখানে যেমন বাংলাদেশে এসেও আমরা কাজ করেছিলাম ওই প্রোগ্রামের আওতায়, সমরেশ বসুর আদা, যেটা শহীদ মিনারে আমরা করেছিলাম, এবং সেটা অনেক বড় একটা প্রোডাকশন ছিল, প্রায় 100 ছেলে মেয়ে ওখানে কাজ করেছিল, এবং অভিনয়টা হয়েছিল শহীদ মিনারের যে সিঁড়িটা আছে, সেইটা গ্যালারির মতো করে দর্শক বসেছে, মানে আর অভিনেতারা ওই দিকে মুখ করে, মানে শহীদ মিনারের দিকে মুখ করে অভিনয় করেছে, এবং পুরো জায়গাটা জুড়ে। সেখানে যেমন শেষ দৃশ্যই ছিল বিশাল বড় একটা কুশপুত্তলিকা দাহ করা, নাটকের অংশ ছিল।
পথনাটকই আর কি, কিন্তু বড়, প্রায় ১.৫ ঘন্টার এরকম। ওই আবার এইটাই আরেক ফর্মে আমি আমেরিকাতে করেছিলাম। এমি ট্রম্পেটের নামে একজন মহিলা, উনি পাপেটের, ওনার আর আমার যুগ্ম কাজ ছিল এরকম। জাপানে করেছি হয়তো, যেটা বললাম আর কি। আরেকটা হচ্ছে ডেনমার্কে করেছি টু বিয়ারিং নামে এক ডাইরেক্টরের সাথে, একজন ডেনিশ ডাইরেক্টর, একজন বাংলাদেশি ডাইরেক্টর। আমি বাংলাদেশের পার্টি ছিলাম, আর ডেনিশ পার্টি ছিল হচ্ছে টু বিয়ারিং। দাদা, আপনার দলে খুব অল্প সময়ের জন্য খুব দুর্দান্ত একজন অভিনেতাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। সেই লোকটা অকালে চলে গেলেন, সঞ্জীবন। তার সম্বন্ধে যদি একটু ছোট্ট করে স্মৃতিচারণ করতেন বা বলতেন কিছু। সঞ্জীবন তো কথা বলতে পারতো না। সঞ্জীবন ছিল পাগল, মানে সারাক্ষণ মাথায় কিলবিল করতে ওর ক্রিয়েটিভিটি। এই গান লেখা, হতো গান লিখতে পারতো খুব সুন্দর। আমাদের দলের থিম সংটা ওর লেখা, কিন্তু ও লিখবে, এই করবে, কিন্তু অভিনয় কেন বলতে তো আমার দাগ থাকে, আমি তো কথাই করতে পারি। কিন্তু আমি সার্কাস যখন হয়, ওকে যখন আমি বলছি তো এটা তোর করতে হবে আর কি, তখন ও আসলে ভয় পেয়েছে। কিন্তু ও যেগুলো ওর ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো আমি সব ব্যবহার করেছিলাম। এবং ও করতে করতে ও অভিনয় মজা পাওয়া শুরু করলো, যেহেতু মাথায় তো খুব ক্রিয়েটিভ মাথা ছিল, এবং ও দুর্দান্ত অভিনয় করলো এবং অকালে ঝরে গেছে। খুবই দুঃখের আর কি। একদম জলজান্ত মানুষ। কিছু সমস্যা ছিল, ও তো হার্ট অ্যাটাকে মারা গেল। ধানমন্ডি মাঠ, ধানমন্ডি লেকের পার, এগুলো বলতো এগুলো ওর নাকি, ওর নিজের, এবং সেভাবেই ওখানে ও চলাফেরা করে। ওই ধানমন্ডি মাঠেই ওর কিন্তু ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হলো এবং মাঠেই পড়ে গেল। আসলে ওখানে ও ওই মাঠেই ও মারা গেল। এবং আরো দুঃখজনক হচ্ছে যে ওর ছোট ভাই রিঙ্কনকে, যেহেতু রিঙ্কনকে টেলিভিশনেও একটা কাজ করতে, রিঙ্কন ওর চেয়েও ট্যালেন্টেড ছিল, চারুকলার স্টুডেন্ট ছিল। রিঙ্কন সঞ্জীবনের চেয়েও ট্যালেন্টেড ছিল। সে তো আত্মাহুতির পথ বেছে নিল। এই রহস্য আমরা কেউ কোনোদিন জানতে পারিনি। তারুণ্যের অনেক রকম বিষয় থাকে তো, মানে তারুণ্য তো কখনো কখনো ভীষণ ধ্বংসাত্মক হয়, কখনো কখনো মানুষকে আসলে কোথায় যে নিয়ে যায়, এই আর কি। অনেক বেদনার ঘটনাও আছে প্রাচ্যনাটকে, আবার অনেক বড় বড় সুখের ঘটনাও প্রাচ্যনাট জন্ম দিয়েছে। এটা একটা প্রসেস আছে এর মধ্যে। আর মৃত্যু একটা এত অবধারিত জিনিস, কে যে কখন মরবে, কেমনে মরবে, ইউডোন্ট নো। তোমার জন্ম নেওয়া কিছুটা নিশ্চয়তা থাকতে পারে, স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হলে সন্তান উৎপাদন হতে পারে, এটা একটা অনিশ্চয়তা থাকতে পারে। কিন্তু উৎপাদন হওয়ার পরে একটা সার্টিফিকেট নিয়ে মানুষ আসে, যেটা পকেটের মধ্যে অন্তরের ভিতরে ডেথ সার্টিফিকেটটা থেকে যায়, তুই মরবি, তুই বায়োলজিক্যালি একদিন শেষ হবি। তো এটা হয়তো ওরা অকালে চলে গেছে, ওদের ভবিতব্যই এরকম ছিল, অথবা পারিপার্শ্বিকতাও এটা হয়েছে। আর একটা দেশের মানে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন সেন্সিটিভ মানুষকে কখনো জাগিয়ে তুলতে পারে, কখনো মেরে ফেলতে পারে। একটা দেশের জন্য সামাজিক অবস্থাও একটা বড় ফ্যাক্টর। এটা কিভাবে ওদের মধ্যে কে কার ভিতরে কিভাবে কাজ করে আমরা জানি না। আর যারা ক্রিয়েটিভ কাজ করতে আসে তারা তো অবশ্যই অন্য থেকে আলাদা, তাই না? সবাই তো আসে না। আবার বছরের পর বছর যারা লেগে থাকে তারা আলাদা দিকেই তো থাকে, তাদের তো হয়তো জন্মই হয় এই কাজটা করার জন্য। জন্মসূত্রে তো মানুষ নানান মিশন নিয়ে আসে, দুর্বৃত্ত একটা মিশন। তো এটা তার মনস্তত্ত্বটাই ওইভাবে তৈরি হয় ধীরে ধীরে।
কিন্তু আমি মনে করি শিল্পী যারা হতে চায়, সাহিত্যিক যারা হতে চায়, তারা যে মিশন, একটা বড় মিশন নিয়ে আসে, এবং এটা কিন্তু ভীষণ স্ট্রাগলের পথ। এই যে তুমি ডাইরেকশনের কথা বললে না, এরকম হচ্ছে আমি সারা রাত চলে গেছে আমি এই সিনটা কিভাবে সাজাবো আমি ঠিক করতে পারি। সকালবেলা ঘুমিয়েছি, সারাদিন আবার ঝিমিয়েছি, বিকালবেলা ফ্লোরে যে আমার হঠাৎ করে মনে হচ্ছে আরে আমি তো ভুল পথে চলতেছি, আমার তো আসলে এইটা করা উচিত, এই ক্যারেক্টারটিকে এইভাবে ভাবা উচিত। এই যে ক্রিয়েটিভ একটা প্রসেসের মধ্যে কষ্টকর সৃজনশীল একটা পথ দিয়ে সবাই হাঁটে, এটা তো আসলে মানে স্বেচ্ছায় এক ধরনের নির্যাতন বহন করা, আর্টিস্ট সেই নির্যাতন বহন করে আছে, এটা অন্যরা পারে না। বলো দাদা, দাদা আপনার ভিজুয়াল মিডিয়ার শুরুটা একটু জানতে চাই, যে কিভাবে শুরুটা হয়েছিল। টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশনের কথা জিজ্ঞেস করছো? আর ভিজুয়াল মিডিয়ার মানে যে কোনো মাধ্যমে, আপনি জানি না, আপনি চলচ্চিত্র দিয়ে হয়েছিল। হ্যাঁ, মানে থিয়েটারের পর আমি প্রথম যে টেলিভিশনে কাজ করি আর কি, কিন্তু টেলিভিশনে অথবা সিনেমায় আমি পিছনে কাজ করতাম প্রথম দিকে। আমি বাদল রহমানের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মামুন রশিদের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, পিছনে কাজ করতাম। পরে আসলে আমার বাবা যখন রিটায়ার করলো, এবং আমি তখন অলরেডি ইউনিভার্সিটি থেকে বের হয়েছি 4 বছর হয়ে গেছে, আমার কোনো আয় নেই। ওই বাদল ভাইয়ের কাজ থাকলে কিছু পাই, মামুন রশিদ ভাইয়ের কাজ থাকলে। আর মামুন ভাই এটাতে রেগুলার কখনো কাজ করতেন তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু তখন আমার বাবাও রিটায়ার করেছে, আমি তখন তো বিবাহিত, আমার স্ত্রী সন্তান সম্ভব হয়ে গেল। তখন আমার মনে হলো যে আমি কিছু একটা যেটা করি, ওই করা মানে তখন আমার জন্য সবচেয়ে সহজ ছিল টেলিভিশনে অভিনয় করে টাকা অর্জন করা। তখন অলরেডি প্যাকেজ নাটক শুরু হয়েছে, বিটিভির বাইরে নাটক তৈরি হচ্ছে। তখন এই মামুন ভাইয়ের লেখা একটা নাটক, যে নাটকটা মামুন ভাই বললো যে এই চরিত্রটা তুমি করো, বিশ্বাস নামে একটা নাটক। এই প্রথম আমি করলাম, এবং একটা শর্ত দিয়ে দিলাম যে আমাকে ওখানকার যে সোকল নায়িকা অথবা যেটা যাই বলুক, তখনকার স্টার যে আর কি, আমি বলছি তার থেকে 1 টাকা বেশি হলে আমাকে দিতে হয়, তাহলে আমি করবো। তো ওইটা মামলা দিয়েছিলাম, তার থেকে বেশি টাকা দিয়েছিলাম, সে তখন স্টার, সুপারস্টার। তো এই তখন আমার আসলে অর্থনৈতিক কারণে আমি টেলিভিশন করেছি। তারপরে একসময় এটা আমার পেশা হয়েছে। আমার যখন পেশা হয়েছে তখন দেখেছি যে এটা পেশা হিসেবে নেওয়া আমার ঠিক হয়, তখন আবার আমি সরাসরি করেছি। সরাসরি করতে করতে আমি মেকিং এর কাজ করা শুরু করেছি, লেখালেখির কাজ করা শুরু করেছি, টেলিভিশন সিরিয়াল এইসব। এই তো দাদা, আপনার অভিনয়ের মাধ্যমে আমরা চমৎকার কিছু মানে চলচ্চিত্র দেখতে পেয়েছি, চমৎকার কিছু চলচ্চিত্রের অংশ আপনি হয়েছিলেন। চলচ্চিত্রের শুরুটা কিভাবে হয়েছিল? বাদল রহমানের সহকারী হিসেবে ওইভাবে, নাকি আপনি একদম অভিনেতা হিসেবে স্বতন্ত্রভাবে শুরু করেছিলেন? না, আমার চলচ্চিত্রের শুরু যদি বলো তাহলে আসলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মামুন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, বাদল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। এবং এটা যে অনেক লম্বা আমি করেছি তা কিন্তু, আর কারা তো লম্বা সময় কাজই করতেন না আসলে। বাদল ভাই তো মানে ইচ্ছা হলে কাজ করতেন, এবং এমনও দেখেছি আমি যে একদম কাজ কনফার্ম এবং টাকা পয়সা এসেছে সে করবো না, এই টাইপের ছিল। মামুন ভাই হচ্ছে যখন টাকা থেকে যেতেন তখন কিছু কাজ করতেন, সেগুলো ডকুমেন্টারি টাইপের কাজ টাজ, এইসব ফিকশনও করেছেন মামুন ভাই। তো বাদল ভাই তাই। তো আমার আসলে পিছনে কাজ প্রথম, তারপরে সিনেমাতে প্রথম অভিনয় করি আমি একটা শর্ট ফিল্মে, অধ্যায় নামে একটা শর্ট ফিল্ম। এটা এখন ডাইরেক্টর আকরাম খান, যার সাথে পরে ছবিতে যে খাঁচায় আমি অভিনয় করলাম, এটা 2018 সালে খাঁচায় অভিনয় করলাম, 18-17 এরকমই আর কি। ওর প্রথম শর্ট ফিল্ম, ওই শর্ট ফিল্মটা আমি অভিনয় করেছিলাম, যে একটা ছোট্ট গল্প আর কি। একটা ফাঁসির আসামি ফাঁসি কাস্টে যাওয়ার আগে তার শেষ ইচ্ছে জানতে চায়, সে বৃষ্টিতে ভিজতে চায়, তখন বৃষ্টি হচ্ছে বাইরে। এই গল্পই এইটা, যে বৃষ্টিতে ভেজে তারপর তার ফাঁসি হবে।
বৃষ্টিতে সে ভিজতে থাকে। এই ছোট্ট, এটা হচ্ছে তো প্রথম ছবি। তারপরে তারপরে আর কতগুলি কীর্তন খোলা করলাম, আরো কি দিয়ে করলাম, আমি করেছি বেশ কয়েকটা ছবি করেছি। দাদা গেরিলাতে আপনার যে একটা ছোট্ট চরিত্রায়ন ছিল, মানে যেখানে আপনি যে জবাই করেছেন, আমি মানে নিতে পারছিলাম না। আমি বিশ্বাস করেন, আপনাকে অনেস্টলি বলছি, আমি সামনে আছেন বলে বলছি না দাদা, আমি 2 দিন আমি ঘুমাতে পারিনি, আমি খেতে পারিনি, আমার কাছে ওটা ভেসে আসছিল। এই ফেরোসাসনেস গুলো মানে আপনি কিভাবে যে এত জীবন্ত করে ফুটিয়ে তুলেছিলেন, আল্লাহ, মানে এটা মানে কল্পনা করা যায় না। ছোট্ট চরিত্র কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এবং ওইটা আসলে খুব ইয়ে, তো ধরো তুমি তোমার মনিরকে বাধ্য হচ্ছে মেরে ফেলতে, মানে এইটা নেওয়া যায় না, ওরে বাপরে বাপ। এবং সেটা মারামারি কি, তাকে তুমি জবাই করতেছে, তোমার মনিরকে কেউ বাধ্য করছে তাকে জবাই করার, যে তাকে সন্তানের মতো আদর করতে। এই ইতিহাসের নিষ্ঠুরতা তুমি ধারণ করতে হবে তোমার। এটা তো মানে মুক্তিযুদ্ধের, আমরা শুধু গোলাগুলির কথা বলি, কিন্তু কোন কোন জায়গায়, ছোট ছোট জায়গায় এই যে পাকিস্তানিরা যে নিষ্ঠুরতা আমাদের সাথে করেছে বাঙালি জাতির উপরে, এই নিষ্ঠুরতার কোনো তুলনাই নেই। একটা মানুষের হেঁটে যাচ্ছে, তার গোপন অঙ্গ দেখতেছে খুলে। এটা মানে মানব 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 সভ্যতার ইতিহাসে এই পাকিস্তানিদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, আমি মনে করি যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ধরনের মানে মানবতা বিবর্জিত কিছু হয়, এই ধরনের মানে অপমানজনক, মানুষকে অপমান করার সব সূত্র এই পাক্কাদের আছে। এর ফলে পাকিস্তানি শুনলে এখনো আমার মানে সুফি লোকটাকে দেখলে আমার মনে হয় ওর ভেতরে একটা বন্দুক আছে, যেটা এখনো পূর্ব বাংলার দিকে তাক করা আছে, বাংলাদেশের দিকে তাক করা আছে। আমি বুঝতে পারি না, আমি দেশের বাইরেটারেও আমি চেষ্টা করেছি, আচ্ছা পাকিস্তান সব লোক আর খারাপ ছিল না, সীমান্ত গান্ধী ভালো লোক ছিলেন, অনেক কবিরা রাস্তায় দাঁড়িয়েছিল। একটা গ্রুপ আছে পাকিস্তানি যারা 25শে মার্চ পর রাস্তায় প্রোটেস্ট করেছিল, তাদেরকে ওরা প্রায় রাস্তায় বেরোলে পাকিস্তানটা তাতে থুতু দিত, গায়ে থুতু মারত। তারা এই নৃশংসতা বন্ধ করার জন্য, পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অত্যাচার বন্ধ করার জন্য তারা রাস্তায় নামত, প্রোটেস্ট করত, এবং পাকিস্তানিরা মেজরিটি তাদের গায়ে থুতু মারত। তাদের অনেকে জীবিত আছে, একটা ডকুমেন্টারিতে দেখতে পাবে। আর আমি ভাবতাম যে আচ্ছা পাকিস্তানে তো ভালো লোক থাকতেই পারে। তো আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপে দেখেছি, আমেরিকাতে দেখেছি, এবং সবচেয়ে শেষ অভিজ্ঞতা হচ্ছে আমার সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেটা হচ্ছে জাপান ফাউন্ডেশনের যে আমি কাজটা করেছিলাম, সেখানে 5 জন ডাইরেক্টরে একজন ছিল হচ্ছে পাকিস্তানি, মানে পাকিস্তানি, সে জন্মেছে পাকিস্তানে, বড় হয়েছে রাশিয়াতে বাবার চাকরির সূত্রে। তারপরে বাবা আবার যখন ফ্রান্সে চলে যায়, তার বেশিরভাগ সময় রাশিয়া, ফ্রান্স আর আমেরিকায় কেটেছে, কিন্তু জন্ম তার পাকিস্তান। এবং সে খুবই জ্ঞানী, 4টা ভাষা জানে, ফ্লুয়েন্ট, ফ্রেঞ্চ বলতে পারে, জার্মান বলতে পারে, ইংলিশ তো পারে, উর্দু পারে, এবং 5টা ল্যাঙ্গুয়েজ সে ফ্লুয়েন্টলি বলতে পারে। ইব্রাহিম কুরেশি। এবং এই 5 জন ডাইরেক্টরের মধ্যে আমার সাথে সবার ভীষণ বন্ধুত্ব হলো। আর ওর সাথে শেষ দিন আমার যে কথাটা হয়েছিল সেটা হচ্ছে এইরকম, আমরা যখন বিদায় নিই, যে তুমি আসলে অনেক সারা পৃথিবী দেখছো, কিন্তু পাকিস্তানি, তুমি পাকিস্তানি রয়ে গেছো, এবং তোমার ভেতরের রক্তের মধ্যে পাকিস্তান আছে, যার জন্য তোমাকে আমি চেষ্টা করে ভালোবাসতে পারি। আর তুমি তো দেখেছো আমি তোমাকে কতটা অপছন্দ করি শেষ দিকে। অবশ্য সে সবারই অপছন্দের পাত্র হয়েছিল, এবং জাপান ফাউন্ডেশনের লোকজনও একটা সময় দিতে পারছিল না। তো আমি চেষ্টা করেছি কিন্তু পাকিস্তানের সাথে মেশার জন্য, দেখেছি যে না, এরা জানে না, নিজের ইতিহাসের বাইরে খুব কম লোক যারা জানে, আর তারা একেবারেই মানে এত এত সংখ্যা এত কম। এটা একটা সেনাবাহিনী জাতি, পাকিস্তানি ভাষা বর্বর সেনাবাহিনী জাতি। আর জানতে চাও?
দাদা, বাংলাদেশে বিজ্ঞাপনী যে শিল্পটা, এই বিজ্ঞাপনী শিল্পে আজকে যে আধুনিকায়ন আমরা দেখতে পাচ্ছি, তার নেপথ্যে যারা আছে আমি বলবো তাদের মধ্যে আপনি একজন, আপনি সেই পথিকৃতদের একজন, যার নেপথ্য কণ্ঠ শুনে শুনে আমরা মুগ্ধ হই এবং শত শত বিজ্ঞাপন চিত্রে আপনার ভয়েস ওভার আমরা শুনেছি। এইটা শুরুটা কিভাবে হয়েছিল, এটা যদি একটু এটা বলতেন। এটা শুরুটা আমি বলি যে আমি টেলিভিশনের অভিনয় জিনিসটা খারাপ না, কিন্তু বাংলাদেশের টেলিভিশনের বিটিভির পরবর্তী যে টেলিভিশন শুরু হয়েছে, স্যাটেলাইট টেলিভিশনগুলো, এই টেলিভিশনগুলোর যাত্রা থেকে আজ পর্যন্ত এদের যাত্রার ধরন, এদের চিন্তা চেতনার ধরন, এদের বাণিজ্যিকীকরণ, এগুলো আমাকে ভীষণভাবে হতাশ করেছে। এবং যারা অভিনেতা তারা অভিনেতা হয়েছে, যারা লেখক না তারা লেখক হয়েছে, যারা ডাইরেক্টর না তারা ডাইরেক্টর হয়েছে, এবং অনেকগুলি গোষ্ঠী তৈরি করে পিটিভি টেলিভিশনের কি হতে পারে, টেলিভিশনের স্ট্যান্ডার্ড অনেক আগেই তৈরি করে দিয়েছিল। পৃথিবী মানে টেলিভিশনের স্ট্যান্ডার্ড কি হবে ফিকশনের ক্ষেত্রে, স্পেশালি নাটকের ক্ষেত্রে। আমরা তো নাটকই করেছি, কিন্তু আমি ধীরে ধীরে দেখেছিলাম যে আসলে জায়গাটা আমি খুব আনকমফোর্টেবল, আমি একদম আমার আর স্বাচ্ছন্দ্য লাগে না। 10টা নাটকের মধ্যে একটা নাটক করা যায়, ডাইরেক্টরের ইন্টারভিউ নিলে মনে হয় ও আসলে ওর পাড়ার মাস্তান হওয়ার কথা হবে, চাঁদাবাজ হওয়ার কথা, দুর্বৃত্ত হওয়ার কথা। লেখক যে শরৎচন্দ্র পড়ছে কিনা সন্দেহ, সে লেখক। তারপরে মনে হচ্ছে যে ডাইরেকশন দিচ্ছে সে হচ্ছে ডাইরেকশন না, সে হচ্ছে কানেকশন। কোথায় তার কানেকশন ভালো, এই মানে সবচেয়ে বেশি নোংরা লোক এসেছে বাংলাদেশের টেলিভিশনগুলিতে, একদম জঘন্য। বাংলাদেশের সব খাঁটি খাঁটি জঘন্য লোকগুলি সারা বাংলাদেশ থেকে এসে জড়ো হয়েছে, কিন্তু নদীপথে, ট্রেনে করে, মানে বাসের হ্যান্ডেল ধরে ধরে, ট্রেনের ইয়েতে, লঞ্চের মধ্যে পঞ্চ হারিয়ে এসেছে। এসে এটা একটা মফস্বলীকরণ করেছে, গ্রাম্যতার চূড়ান্ত করেছে, গাইয়ানির চূড়ান্ত করেছে। এরা মূলত গাইয়া লোক, অভব্য, অসভ্য, ইতর টাইপের। এদের থেকে সরার জন্য আমি অভিনয়ের উপর যত আমাকে করে খেতে হয়, আমি নানান দিকে চেষ্টা করি। তার মধ্যে একটা বিজ্ঞাপনে ভয়েস দেয়া, অথবা শুধু বিজ্ঞাপন না, আমার মূলত আমি ডকুমেন্টারি ভয়েস বেশি দিই। ভয়েস এটাও একটা উপার্জনের চেষ্টা করা, এই আর কি, করে খেতে হয়, করে খাওয়া। দাদা, একদম শেষ দিকে চলে এসেছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটা জানতে চাইবো সেটা আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার দীর্ঘদিনের পথ পরিক্রমা, মিডিয়া বলবো, তারপরে থিয়েটার বলবো, আপনি নেপথ্যে ছিলেন, সামনে ছিলেন, দীর্ঘদিনের পথ পরিক্রমা। এই পথ পরিক্রমা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, হয়তো আপনি খুব ভালোভাবে ব্যাপারটা অনুধাবন করেছেন, যে বিভিন্ন মাধ্যম থেকে এখন ছেলেমেয়েরা আসছে মিডিয়াতে, সেটা বর্তমানে হয়তো টিকটক, ভিগো, লাইকি বা বিভিন্ন মাধ্যম থেকে আসছে, কিন্তু তাদের স্থায়িত্বটা হচ্ছে না, মানে টিকে থাকাটার যে একটা যেই জার্নি, সেই জার্নিতে তারা হয়তো ওইভাবে সচল থাকতে পারছেন না। তো আমি এই মাধ্যমগুলো খারাপ কি ভালো এইগুলোতে আমি যাব না, বা এই নিয়ে আমি কোনো কিছু আমি হয়তো মতামত আপনাকে রাখতে বলবো না, কিন্তু আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে তাদের জন্য, এই তরুণদের জন্য আপনার কোনো সৎ পরামর্শ আছে কিনা যারা মিডিয়ামুখী হতে চায়? আমার পরামর্শ শোনার জন্য তরুণরা বসে নেই। তরুণদের পরামর্শ দেওয়ার জন্য, মানে এই মিডিয়াতে কাজ করার ব্যাপারে একটা বিরাট দুর্বৃত্ত গোষ্ঠী আছে, তারা আসলে উপদেষ্টাও, তারাই আসলে তৈরি করে, দল বানায়, ভাই ব্রাদার তৈরি করে, তারাই উপদেষ্টা হিসেবে যথার্থ এই দেশের জন্য। আর তরুণরা যে বিভিন্ন জায়গায় আসে, সব মানুষ তো আসবেই, মানুষের তো ইচ্ছা আছে। তাদের মধ্যে কেউ কেউ বললো যে এসে টিকে না, ও তো টেকার জন্য আসেনি, ও তো চোর কি বাসা থাকার জন্য আসে, কোন রকম গ্রিল ভেঙে নিয়ে চলে যাওয়ার জন্য আসে। তোরাই নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে, যদি বেশি কামাতে পারে তাহলে অস্ট্রেলিয়া চলে যায়, ইংল্যান্ড চলে যায়, কম কামাতে পারলে
রামপুরায় থাকে অথবা বাড্ডা, কালাচাঁদপুর এসব জায়গায় থাকে। আর মধ্যমন্ত্রী কামাইতে পারলে গুলশানে লেকের পারে একটা অ্যাপার্টমেন্ট কেনে। তো এতে তো খারাপ কি, এটা তো করে খায় সবাই। আর উপদেশের কথা যদি বলা হয়, কোনো মাধ্যমই খারাপ। মাধ্যমটা তো অনেক মানুষের অনেক চেষ্টায় তৈরি হয়েছে। এখানে অনেকগুলো বিজ্ঞানী কাজ করেছে, তাই না? ইঞ্জিনিয়াররা কাজ করেছে, দূরদর্শী চিন্তার মানুষ কাজ করেছে। অ্যাটম বম খারাপ। অ্যাটম, আবার অ্যাটমিক এনার্জি তো অনেক বড় একটা জিনিস। অ্যাটমিক এনার্জি দিয়ে তো অনেক কিছু করা সম্ভব। মানে অ্যাটমিক এনার্জিটা তুমি বম বানালে তো মানে অ্যাটমিক এনার্জিরও দোষ না, অথবা ইয়েরও দোষ না, আইনস্টাইনেরও দোষ না। তো টেলিভিশন বলো, টিকটক বলো, অথবা টিকটককে যখন টিকটক হৃদয়, সেটা আসলে টিকটকের জন্য আসলে করেনি। ও তো আসলে ওর সাথে বাংলাদেশের কিছু দেখো 500 লোক জড়িত এটার সাথে। ও আসলে দুর্বৃত্ত হওয়ার জন্য এখানে আসছে। ও অন্য গ্রামে থাকলেও ডাকাত হতো, মানে এখন তো ডাকাত, অথবা সুন্দরবনের কাছাকাছি জন্ম এলে সুন্দরবনে ডাকাই দিত। তো ও তো ডাকাই আসলে, তো হচ্ছে ও এইটাই আসলে। এখন টিকটক দিয়ে তুমি ভালো কিছু করো না কেন, তোমার কে নিষেধ করছে? কইছে যে পাছা দোলায় সেটা দেখাও, এটা তো বলেনি। তুমি নিজে ডিসাইড করছো যে আমি এই নোংরামিটা আমি এটা করতে চাই, এটা করে আমি হিরো হয়ে যাবো। তো এটা তো আসলে টেকনোলজি সবার হাতে আছে। এবং সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে টেকনোলজি যে সবার হাতে আছে, তাহলে সম্মিলিতভাবে এই যে নরেন্দ্র মোদী আসা উপলক্ষে যে সারা বাংলাদেশে যে তাণ্ডবটা হলো, এবং একই সময়ে তাণ্ডবটা হলো, সেটা কি? ইট ইজ টেকনোলজি। হ্যাঁ, সেটা তো মানে একদম ওরা সবকিছু ব্যবহার করছে। ইনফরমেশন কেমনে ব্যবহার করতে হয়, মানে আইটি কিভাবে ব্যবহার করতে হয়, ওরা সব ব্যবহার করেছে। তো এখন তুমি এটা দিয়ে তো চান্দো যেতে পারো, আবার নাহলে ব্রাহ্মণবাড়িয়ায় আগুন লাগাই দিতে পারো। রেল স্টেশন আগুন দিচ্ছে, মনে হচ্ছে রেল স্টেশন বিদেশিদের। রেল স্টেশন আগেছে মনে হচ্ছে রেল স্টেশন ইন্ডিয়ানদের। নরেন্দ্র মোদী ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন জ্বলে গেলে নরেন্দ্র মোদীর খুব ক্ষতি হয়ে যায়। রেল স্টেশন জ্বলে গেলে যে বাংলাদেশের ক্ষতি হবে, একটা রেল স্টেশন তৈরি করা, রেল লাইন তৈরি করা, এটা মাথায় নেই। জোশ উঠে গেছে করে। তো জোশ যে কোনো জিনিসই খারাপ। যেমন আমি কোনো বাদী, আমি যখন কোনো সঙ্গে আমি এই বাদী, তখনই আমার তাকে সন্ত্রাসী বলে। যেমন দু একজন ব্যতিক্রম ছাড়া আর কি। ঠিক একইভাবে ইসলামবাদী, অথবা মানে মনে করো যে ভীষণভাবে হচ্ছে তারা আসলে আল্লাহরই বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, আল্লাহর যেটা পাওয়ার আছে সেটাও বিশ্বাস করে না। কারণ আল্লাহ রসুলের সব ক্ষমতা নিজে নিয়ে নিচ্ছে সব। মানে তোমার কিন্তু জীবন যাইতে হবে না, কিন্তু কিয়ামত হওয়া লাগবে না, এর আগে ওরাই কিয়ামত তৈরি করে ফেলবে। এবং হাসলে যে বিচার করবে আল্লাহ, মানুষই পাবে না খুঁজে, ওরাই কতল করে ফেলেছে সবাই। আল্লাহ রসুলের সব কাজ ওরা করে ফেলেছে। ওরা তো জানলই না, আসলে ইসলামকে চিনলই না। ইসলামকে অপব্যাখ্যা করতে করতে অসভ্য মানুষ ইসলামকে ব্যাখ্যা করতে করতে অর্ধশিক্ষিত মানুষ। শিক্ষা কখনো একমৌখিক হতে পারে। শুধু ম্যাথস পড়ে পৃথিবী বিখ্যাত হতে পারবে না। ম্যাথসের সাথে চিন্তা জিনিস তাকে জানতে হবে। ধর্মের ক্ষেত্রে তাই। তুমি ধর্ম শুধু মানে কোরআন পড়লা, কোরআন মুখস্থ করে ফেললা, কোরআন মুখস্থ করে তুমি কিছু অর্জন করতে পারলা না। আল্লাহর অসন্তুষ্টি অর্জন করতে পারো তুমি, তুই মুখস্থ করে তুই জানোস না অর্থ। তুই আরেকজন অর্থ করে যার কাছে যাস, সে তো জিল্লা বোর্ডিং এ বড় হয়, ও তো বাতি খেতে পারে না, ওর শিখবি কি? বাংলা লিখতে জানে না ঠিক মতো। আরবির মতো এরকম। এবং কোরআনের ভাষা তো হচ্ছে মানে এই ভাষা বুঝতে তো একটা মানে আরবি ভাষায় বুদ্ধিজীবী হইতে হয়। মানে এর এত লেয়ার, এর যে মহাকাব্যিকতা, এটা তো কতগুলো অশিক্ষিত লাগে। মানে সবচেয়ে খারাপ হচ্ছে যে মানে সবচেয়ে পরের যে ধর্মটা এসেছে, সেই ধর্মটা পড়েছে সবচেয়ে অশিক্ষিত লোকদের হাতে, যারা ব্যাখ্যা করতে চান। তারই ফলাফল হচ্ছে ছাত্রদেরকে লেলিয়ে দেয়। এই যে মাদ্রাসার ছাত্ররা তো কোমলমতি হবে, তাই না? তুমি তাকে যা শেখাবো তাই তো শিখবে। এখন আমি যদি বলি মাদ্রাসা শিক্ষায় যত ছাত্র আছে তার চেয়ে বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি।
কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি লেলায় দেয় যে এরকম কোন একটা ইস্যুতে ছাত্রদের যদি লেলায় দেয় যে মানসিক পর, তাহলে ওরা পারবে? কারণ ওদের সংখ্যা তো কম এখনো বাংলাদেশে। কলেজের ছাত্র কত, ইউনিভার্সিটির স্টুডেন্ট সব মিলিয়ে ওদের চেয়ে অনেক কম, ওদের চেয়ে অনেক বেশি। কারণ ইউনিভার্সিটির শিক্ষক যদি ডিসি যদি বলে কালকে ইয়ে করে বলে জুম্মার নামাজটা পড়লে সব গলায় দিই, তার ভিসির কথা শুনবে না ছাত্ররা? তাহলে মৌলানার কথা তো শুনবে। এখন যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তার মানে হচ্ছে জ্ঞান নাই, এটা আসলে এটা কোনো জ্ঞান নাই, এটা একটা বিষয়ে কিছু পার্টিকুলার জিনিস জেনে একটা অথরিটি তৈরি করা। হেলিকপ্টারে যায়, নবীজি পেটে হাত দিয়া ভাত খাইতো, এটা একটা চাপ দেওয়ার পাথর বাঁধছে চুলায়, আর হেলিকপ্টারে যায়। এবং বাংলাদেশের হেলিকপ্টার ইন্ডাস্ট্রি যারা হেলিকপ্টার ব্যবসা করে, তাদের ব্যবসার একটা বড় ইয়ে হচ্ছে এই হুজুররা যারা ওয়াশ করতে যায়, হেলিকপ্টারে যায় ওয়াশ করতে। তো তারাই আবার গরিব মাদ্রাসার ছাত্রদের মানুষ না বানিয়ে, ধার্মিক না বানিয়ে তাকে বিপদে চালিত। আর কিছু কি বলার আছে আজকে? না দাদা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, জানতে পারছিলাম। থ্যাংক ইউ দাদা। রাতও হয়েছে অনেক। হ্যাঁ, প্রশ্নের তো শেষ নেই, অনেক প্রশ্নই চলে আসছে দাদা, কিন্তু যেহেতু শেষ করতেই হবে। তুমি তো মানে শোনো, এখন বিষয়টা হয়ে গেছে তুমি শুধু প্রশ্ন করলা, কারণ আমি তোমাকে প্রশ্ন করার এখানে কোনো অপশন রাখিনি। এখন তাহলে যেটা হচ্ছে কি যে তুমি কি ভাবতেছো সেটা তো আমি জানতে পারতাম, অথবা এই প্রোগ্রামটা যারা দেখবে তারাও জানতে পারে। তো আমি তোমার কাছে প্রস্তাব রাখি যে তুমি এটাও করো, যে মানে তারা যে ডিসকাশন হয়, নাহলে হচ্ছে কি যে একটা লোক তার বক বক করে যেতে থাকে, তার সাথে ইন্টারাকশনে যাওয়া বরং। আমি তো তোমার কিছু প্রশ্নই করতে পারলাম না কিছু, তাই না? তুমি কেমন ভাবছো তোমার আর্থ সামাজিক পরিস্থিতিতে থিয়েটারের ভবিষ্যৎ কি হতে পারে, আমাদের কালচারাল আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে, আমরা কি এথনিক মাইনরিটিদেরকে আমাদের মাঝে ইনকর্পোরেট করতে পেরেছি? কোনো প্রশ্নই করতে পারলাম না তোমার, দেখো। দাদা, এটা কোনো টক শো নয়, আমি আপনার কিছু কথাই আমি জানতে চেয়েছি এবং মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে চেয়েছি। তো টক শো হলে হয়তো আমার কথাগুলোর কোনো গুরুত্ব থাকতো, যেহেতু আমি খুবই গুরুত্বহীন একটা মানুষ, তো আমার কথার এখানে কোনো গুরুত্ব বহন করে না। আপনার কথাগুলোই গুরুত্ব বহন করে। কোনো মানুষই গুরুত্বহীন না, মানুষের সৌন্দর্য চলবে গায়ে। প্রত্যেকটা মানুষ এত আলাদা, এত আলাদা। তুমি গুরুত্বহীন মানুষ বললা না? তুমি তো আমার সার্কাস নাটকটা দেখেছো, খুবই ওই সোকল গুরুত্বহীন মানুষ, একজন গুরুত্বহীন মানুষ আমাকে 3 কথায় সার্কাসের গল্পটা বলেছে। খুব গুরুত্বহীন আমার গ্রামের এক মানুষ, আমার নানু, এবং তার ওই 3টা লাইন থেকে আমি উদ্বুদ্ধ হয়ে নাটক লিখেছিলাম, সার্কাস। সে 3টা লাইন কি একটু আমাদেরকে বলা যাবে দাদা? না, উনি বলেছিলেন যে উনি শুধু হাতির মৃত্যুর বর্ণনা দিয়েছিলেন, পাকিস্তানি আর্মিদের গুলিতে হাতিরা যে মারা যায় কিভাবে। ওই গল্পটা আবার গ্রামে কালে কালে গ্রামে অনেক নানান রং পায়, গল্প তো রং পায় আসলে, এইটুকু। এবং তারপরে ওইটা আমার কাছে খুব স্ট্রাইক করেছিল, অনেক শৈশবে শোনা, যে একটা হাতিও শত্রু হয়ে গেল, সার্কাসের হাতিও শত্রু হয়ে গেল। একটা ট্রেন্ড হাতি, সে তার মনিবকে বাঁচাতে চেষ্টা করছে, মনিবকে গার্ড দিয়ে দৌড়াচ্ছে। ঠিক আছে, শুভরাত্রি। থ্যাংক ইউ দাদা। আপনি দর্শকদের কাছ থেকে যদি একটু বিদায় নিয়ে নিতেন। হ্যাঁ, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মানে দর্শক তো আসলে দর্শকই আমাদের তৈরি করে, দর্শকরাই আমাদেরকে ভালোবাসে এবং আমরাও দর্শকদের ভালোবাসি এবং আমরা দর্শকদের জন্যই করি। আমাদের এই সংযোগটা দৃঢ় হোক। ধন্যবাদ।
শুভরাত্রি। দাদা আপনাকে রেখে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই, আপনাকে রেখে বিদায় নিতে চাচ্ছি দাদা। সেটা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি প্রচলিত অর্থে কোনো উপস্থাপক নই। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে একজন গুণী মানুষের কিছু কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমি আমার পরিশ্রমটাকে সার্থক মনে করব। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকুন, অসুস্থ বিনোদনকে বর্জন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। খোদা হাফেজ।